গল্পের নাম তুমি আমার হৃদয়হরণী। কলমে পাপড়ি জাহান। গল্পের প্রথম পর্ব। ভার্সিটির ফার্স্ট সেমিস্টারের পুরস্কার বিতরণের অনুষ্ঠানে 4 বছর আগে বিয়ে করা নিজের স্বামীকে প্রধান অতিথির রূপে দেখে খানিকটা চমকে উঠলাম। বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। পুরনো স্মৃতিগুলো মনে পড়তে লাগল। শুনেছি মানুষটা বাংলাদেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে এবং গত 1 বছর ধরে এই দায়িত্ব পালন করছে। আমি যদি কোনোভাবে জানতাম যে এই মানুষটা এই অনুষ্ঠানে আসবে, তাহলে আমি কখনোই এখানে আসতাম না। আমি চাই না আমার পুরনো অতীত আবার আমার সামনে এসে দাঁড়াক। সামনে তাকিয়ে দেখি মানুষটা মঞ্চে আর উঠছে, চারদিক থেকে করতালি দেয়া হচ্ছে। তারপর সোজা গিয়ে প্রধান অতিথির আসনে বসে পড়ল। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আশপাশে তাকিয়ে দেখি মেয়েরা হা করে তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী আয়াজ ইফতেখার চৌধুরীর দিকে। থাকবেই বা না কেন, সব মেয়েই এমন একজন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে চায়। বয়স 30 বছর, 6 ফুট লম্বা, ফর্সা ত্বক, মুখে চাপ দাড়ি, আর নীল চোখ, যেন গভীর সমুদ্র। ঠোঁটগুলো হালকা লাল, আর ঠোঁটের কোণায় লেগে আছে এক রহস্যময় হাসি। কিন্তু আমার সেদিকে মনোযোগ নেই। বিয়ের দিনের ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠল। এই মানুষটা তার পরিবারসহ বিয়ের আসর থেকে চলে গিয়েছিল, কারণ আমি তার যোগ্য ছিলাম না। সত্যি বলতে, এতে তার দোষ দেওয়া যায় না। কারণ তার সঙ্গে আমার বড় বোনের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের দিন আমার বড় বোন পালিয়ে গেল। বাবা দিশেহারা হয়ে গেলেন। তারপর আমার বড় বোনের জায়গায় আমাকে বউ সাজিয়ে পাঠানো হলো। বিয়ে পড়ানো শেষে যখন তারা দেখল আমি বসে আছি, তখন তারা রেগে গিয়ে বাবাকে অপমান করে চলে গেলেন। বাবাও সেদিন কিছু বলতে পারেননি। কোনো মুখেই বা বলবেন? সেদিন থেকে দীর্ঘ 4 বছর ধরে এই মানুষটা আমার খোঁজ নেয়নি। এসব ভাবতে ভাবতে চোখ থেকে ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর মনে হলো পুরো পৃথিবীটা আমার চারপাশে ঘুরছে। হঠাৎ আমার বেস্ট ফ্রেন্ড রুহি ফুসকার প্লেট নিয়ে এসে পাশে বসল। আমার এই অবস্থা দেখে রুহি বলল, কি ব্যাপার? এত ঘেমে যাচ্ছিস কেন? চোখমুখ এমন লাগছে কেন? কি হয়েছে তোর? আমি কোনো রকমে বললাম, রুহি, আমার বড্ড খারাপ লাগছে। মাথাটা কেমন জানি ঘুরছে। রুহি বলল, কিছুক্ষণ আগেও তো ঠিক ছিলি, হঠাৎ কি হলো তোর? দর, ফুসকা খা, ভালো লাগবে। স্টেজে বসা আজের চোখ সামনের সারিতে বোরকা পরা মেয়েটার ওপর পড়ল। আজের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে মনে মনে ভাবল, আচ্ছা, এই বোরকা পরা মেয়েটার চোখ দুটো কেন আমার এত চেনা চেনা লাগছে? এই মেয়েটাই আমার বউ নয় তো? বড্ড চেনা লাগছে কেন মেয়েটাকে? আমি আজের দিকে তাকিয়ে ফুসকা খাচ্ছি। রুহি পাশ থেকে বলল, কি ব্যাপার? তুই তো কখনো পরপুরুষের দিকে তাকাস না। হঠাৎ মন্ত্রী মহোদয়কে দেখে এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? পছন্দ হয়েছে নাকি? হওয়ারই কথা। লোকটা দেখতে এত সুন্দর। সে এখনো বিয়ে করেনি। চাইলে তুই বিয়ে করতে পারিস। এই লোকটা এত ভালো যে কি বলবো তোকে। আমি মুচকি হেসে রুহির দিকে তাকালাম। ভাবলাম, এই মানুষটা নাকি অবিবাহিত। সত্যিই হাসির বিষয়। 3 বছর বিয়ের বয়স হয়েছে, তাহলে কিভাবে সে অবিবাহিত থাকে? রুহি ধাক্কা দিয়ে বলল, কোনো ধ্যানে পড়লি? আমি হেসে বললাম, উহু, তেমন কিছু না। এই মানুষটা কতটা ভালো তা আমি জানি। রুহি ভ্রু কুঁচকে বলল, তুই মন্ত্রী স্যারকে চিনিস নাকি? আমি শান্ত গলায় বললাম, হুম, তোর থেকে অনেক ভালো চিনি। হঠাৎ স্টেজে একটা মেয়ে উঠে বলল, আমাদের সবার মাঝে আজ উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় নেতা, দায়িত্বশীল স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে অত্যন্ত আনন্দিত। এবার অনুষ্ঠান শুরু করা যাক। আমাদের এবারের ঢাকা মেডিকেলের ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন নৌরিন আহমেদ। তার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের সবার প্রিয় মন্ত্রী আজ ইফতেখার চৌধুরী। সবাই করতালি দিল। তারপর সবাই উৎসুক নয়নে চারপাশে তাকিয়ে ভাবল, কে এই নৌরিন আহমেদ? আজ অবাক হয়ে তাকিয়ে রইল। তার কানে বারবার নৌরিন আহমেদ নামটা প্রতিধ্বনি হচ্ছে। এক পর্যায়ে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, তাহলে এই মেয়েটাই আমার বউ, যাকে আমি বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিলাম।
আমার প্রচণ্ড কান্না পাচ্ছে। কিভাবে এই মানুষটার সম্মুখীন হব? কিভাবে তার সামনে দাঁড়াব? কিন্তু নিজের ভেতরের কষ্টকে নিয়ন্ত্রণ করে স্টেজের দিকে হাঁটা শুরু করলাম। আজ উঠে দাঁড়ালো। পাশ থেকে একজন পুরস্কার এগিয়ে দিল। আমি মাথা নিচু করে পুরস্কারটি নিতে হাত বাড়ালাম। মনে মনে ভাবছি, কোনোভাবেই এই মানুষটার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না। যে আমাকে অবহেলা করে চলে গিয়েছিল, তাকে আর জীবনে জায়গা দিতে চাই না, যতই সে প্রিয় মানুষ হোক না কেন। হঠাৎ দেখলাম, লোকটা আমার হাত ছাড়ছে না। চমকে উঠে আজের দিকে তাকালাম। মানুষটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, লোকটা কি আমায় চিনতে পেরেছে? আমি কোনো রকমে নিজের হাত ছাড়িয়ে স্টেজ থেকে নেমে এলাম। আমি রুহি হাত ধরে সোজা ওয়াশরুমের দিকে টানতে লাগলাম। এই মুহূর্তে আমার প্রচণ্ড কান্না পাচ্ছে। ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিলাম। বাইরে রুহি দাঁড়িয়ে আছে। ওয়াশরুম থেকে বের হতেই মনে হলো, কেউ আমার কোমর জড়িয়ে ধরে কাছে টানল। আমি আতঙ্কিত হয়ে চারপাশে তাকালাম। রুমটা অন্ধকার। ভয়ে গলা শুকিয়ে গেল। হঠাৎ কানের কাছে কারো ঠোঁটের স্পর্শ পেলাম। ওহে প্রিয়সী, এখনো কি ঠিক 15 বছর আগের সেই কিশোরী মেয়েটাই আছো? নাকি যৌবনে 19 বছরে পা দিয়ে আরও বেশি স্নিগ্ধ হয়ে গেছ? তোমার চোখের এই গাঢ় চাহনি আমাকে বড্ড টানে, প্রিয়সী। তুমি কি কখনো বুঝবে এই প্রেমিক যুবকের হৃদয়ের গভীর রক্তক্ষরণের ব্যথা? আমি ভয়ে ভয়ে বললাম, কে আপনি? হঠাৎ সেই অচেনা লোকটা যা করল, তাতে আমি হতবাক হয়ে গেলাম। আমি ভয়ে ভয়ে আবারও বললাম, কে আপনি? তুমি আমার স্পর্শ চিনতে পারছ না? হায় কি কপাল আমার! মানে? লোকটা আমাকে আর কাছে টেনে বলল, মানে হলো আমি তোমার প্রেমিক মহোদয় বলছি। কেমন মেয়ে তুমি, নিজের প্রেমিকের স্পর্শ চিনতে পারছ না? আমি রেগে চিৎকার করে বললাম, চরিত্রহীন লোক কোথাকার, ছাড়ুন আমায়। তা না হলে ফল কিন্তু ভালো হবে না। এরপর লোকটা যা করল, আমি হা করে তাকিয়ে রইলাম। লোকটা আমার কপালের সাথে কপাল ঠেকাল। গাল দুটো ধরে কপালে শব্দ করে কিস করল। আমি খানিকটা কেঁপে উঠলাম। তারপর বলল, এই তৃষ্ণার্ত হৃদয় তোমাকে চাই। তৃষ্ণার্ত হৃদয় খুঁজছে একমাত্র তোমাকেই। এই শূন্যতা আর সহ্য হচ্ছে না। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অনুভূতিতে শুধু তুমি, শুধুই তুমি। আমি হারিয়ে যাচ্ছি এক অদৃশ্য যন্ত্রণায়। তোমার ছোঁয়া, তোমার উপস্থিতি ছাড়া এই হৃদয় মরুভূমির মতো রুক্ষ, যেখানে বাঁচতে হলে তোমাকে চাই। তুমি আসবে তো? নাকি এই হৃদয় চিরতরে তৃষ্ণার্তই রয়ে যাবে? এরকম কথা শুনে আমার গলা শুকিয়ে আসছে। বুকের ভেতর টিপটিপ শব্দ হচ্ছে। এই লোকটাকে। আমি গাল থেকে লোকটা হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে আরো শক্ত করে ধরে রাখল। তার উষ্ণ নিঃশ্বাস আমার গালে লাগছে। এম ড্যাশ। আমি হতভম্ব। এমন সাহস কার? তারপর নিজেকে সামলিয়ে বললাম, আপনার সাহস তো কম নয়। একজন মেয়ের গায়ে হাত দিচ্ছেন। লজ্জা করে না? লোকটা হাসল। নিঃশব্দ, ঠান্ডা, গভীর এক হাসি। বিয়ে করা বউকে স্পর্শ করতে পারমিশন লাগে নাকি? আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এই গলা, এই কণ্ঠস্বর। অনেকে ২৬ বছর বয়সটা পছন্দ করেননি, তাই ৩০ দিলাম। আমি এক ধাক্কায় তাকে সরিয়ে দিলাম। দ্রুত পিছু হটতে গিয়েও পা হড়কে গেল, কিন্তু শক্ত এক বাহু আমাকে ধরে ফেলল। চোখ তুলে তাকাতেই চমকে উঠলাম। আপনি? আলো কম থাকায় উনার মুখ পুরোটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু এই চোখ, এই দৃষ্টি আমি কখনো ভুলব না। আমি কেন অন্য কাউকে আশা করছিলে নাকি? এক মুহূর্তের জন্য আমার পুরো শরীর জমে গেল। কিন্তু পরক্ষণেই রাগে, ক্ষোভে, ঘৃণায় আমার রক্ত টগবগ করে ফুটতে লাগল। আমি ধাক্কা দিয়ে উনার হাত সরিয়ে দিলাম। এই কি ধৃষ্টতা আপনার, মন্ত্রী সাহেব? একটা অচেনা মেয়েকে আপনি বাজেভাবে স্পর্শ করলেন, তাও অন্ধকার রুমে। আমার গলা কাঁপছিল। আজ গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, এই অচেনা মেয়েটাই আমার বিবিজান। তাই তাকে আমি যেভাবে খুশি সেভাবে স্পর্শ করব। তুমি বলার কে? হ্যাঁ। আমি আজের কলার টেনে ধরলাম, চোখে চুপচাপ বিদ্রুপ। এই মন্ত্রী এত বছর পর বউয়ের প্রতি প্রেম উতলে পড়ছে নাকি?
এরকমভাবে কলার ধরার কারণে আজের চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখে এক ঝলক রাগ ঝলকানি দেখা দিল। সে হাতের তালু চেপে ধরে মনে মনে নিজেকে সংযত করার চেষ্টা করল। তার ভুলের কারণেই আজ মেয়েটা এমন করছে, এই চিন্তা তার মনে ঘুরপাক খাচ্ছিল। সে এক মুহূর্ত চুপ থেকে নিজের রাগ সামলে নিজেকে স্বাভাবিক করে বলল, কলার ছাড়ো। এরকম অভদ্রতা আমি পছন্দ করি না। কেন ছাড়ব কলার? হ্যাঁ, 4 বছর আগে যখন আমাকে ফেলে চলে গিয়েছিলেন, তখন কি একবারও মনে হয়নি আমি কিভাবে বাঁচব? তখন এই প্রেম কোথায় ছিল? তখন কি প্রেমিক যুবকের হৃদয়ের রক্তক্ষরণ হয়নি? আজ দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে যেন এক অদ্ভুত কষ্ট, অনুশোচনা। আমি চোখে ঘুরিয়ে ফেললাম না, আমি উনার দৃষ্টি দেখতে চাই না, আবার বুঝতেও চাই না। আমি আমি ভুল করেছি, নৌরিন। আর সেই ভুল আমি শুধরাতে চাই। নতুন করে তোমাকে আমার জীবনে বিবিজান হিসেবে চাই। আমি বিস্ময় তাকিয়ে ভাবলাম, এত সহজ? এত বছর পর এসে শুধু একটা ভুল করেছি বলেই সব শেষ? তারপর আমি নিজকে সামলিয়ে তিক্ত স্বরে হেসে বললাম, ভুল? হা হা, আপনি তো সেদিন খুব সহজে চলে যেতে পেরেছিলেন, মন্ত্রী সাহেব। আজ আবার কিসের অনুশোচনা? আজ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখের গভীরে কিছু একটা জ্বলছিল। তোমার ইচ্ছা, তুমি চাইলে আমায় ক্ষমা করো, না হয় ঘৃণা করো, আমার এতে কোনো সমস্যা নাই। তবে তোমায় একটা কথা জানিয়ে রাখি, তোমাকে আমার জীবনে চাই, সেটা জোর করে হলেও। আমার বুকের ভেতরটা ধ্বংসস্তূপের মতো লাগছে। আমি দৃষ্টি সরিয়ে বললাম, আপনি দেরি করে ফেলেছেন আজ। আমি এখন আর সেই 15 বছরের কিশোরী নই যে আপনার জন্য কাঁদত। আমি নৌরিন আহমেদ, মেডিকেলের প্রথম স্থান অধিকারী। আমি আমার জীবনে আপনাকে আর চাই না। বলেই আমি দ্রুত পা বাড়ালাম। পেছনে থেকে আজের কণ্ঠ এল, তুমি যতই অস্বীকার করো, বিবিজান। কিন্তু আমি জানি আমার চোখের ভাষা তোমার হৃদয় ঠিকই বুঝেছে। আমি থমকালাম, কিন্তু এক মুহূর্তও দাঁড়ালাম না। সোজা সামনের দিকে হাঁটা শুরু করলাম। তারপর আমি দ্রুত পায়ে হেঁটে রুহির সামনে এসে দাঁড়ালাম। বুকের ভেতর ধুকপুক করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাকে দেখে রুহি চোখ কুঁচকে জিজ্ঞাসা করল, তুই ঠিক আছিস তো? আমি চুপ করে রইলাম। কি বলবো? কিভাবে বলবো? 15 বছর আগে যার জন্য আমি অশ্রুপাত করেছিলাম, যে আমাকে বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিল, তার কথা লোকের কাছে বলে কেন নিজের অপমান বাড়াবো? আমি নিজেকে সামলিয়ে জোর করে একটা স্বাভাবিক হাসি দিয়ে বললাম, হুম, ঠিক আছি। চল দ্রুত। অনেক রাত হয়েছে। রুহি আমার হাতে ধরে টান দিল। না, কিছু একটা হয়েছে। তুই এমনভাবে কাঁপছিস কেন? আমি দ্রুত নিজের হাত ছাড়িয়ে নিয়ে বললাম, কিছু হয়নি। কিন্তু রুহি সহজে বিশ্বাস করার মেয়ে নয়। সে একপাশে নিয়ে ফিসফিস করে বলল, স্টেজে পুরস্কার নেওয়ার সময় তোকে এত অস্থির লাগছিলি কেন? আবার ওয়াশরুম থেকে বের হতেই তোর চেহারা সাদা হয়ে গেল। সত্যি বল, কি হয়েছে? আমি এক মুহূর্ত রুহির চোখের দিকে তাকিয়ে থাকলাম। ও আমার সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু আমি এখন এসব বলতে চাই না। তাই মাথা নাড়িয়ে বললাম, এটা ব্যক্তিগত বিষয়, রুহি। প্লিজ জিজ্ঞাসা করিস না। রুহি গভীরভাবে আমার চোখে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করল, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, যদি তুই বলতেই না চাস, তাহলে জোর করব না। কিন্তু মনে রাখিস, আমি তোর পাশে আছি। আমি মৃদু হাসলাম। জানি রে। তারপর আমরা দুজন অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে আসলাম। অন্যদিকে আজ সে এখনো সেখানে দাঁড়িয়ে আছে, হাত মুষ্টিবদ্ধ, চোখ বন্ধ। নৌরিনকে এত কাছ থেকে দেখার পর সে নিজেকে আর সংযত রাখতে পারছে না। ও সত্যিই বদলে গেছে। আগের সেই ছোট্ট মেয়েটা নেই, এখন ওর চোখে জেদ, কণ্ঠে শক্তি। কিন্তু ওর চোখের ভাষা আজও বদলায়নি। তবে আমি জানি নৌরিন এখনো আমায় অনুভব করে। নিজের চিন্তায় ডুবে থাকা আজের কাছে হঠাৎ এক নিরাপত্তা কর্মী এসে বলল, স্যার, আপনার বাবা ফোন করেছেন। তিনি বললেন আপনার সাথে নাকি তার জরুরি কথা আছে। আজ দ্রুত ফোন বের করে দেখল, বাবা একাধিকবার কল দিয়েছেন। সে গভীর নিঃশ্বাস নিয়ে কল রিসিভ করল।
হ্যালো, আব্বু। তুমি কোথায়? ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এল। ঢাকা মেডিকেলে একটা অনুষ্ঠানে ছিলাম। এখন বের হচ্ছি। তুমি এখনই আমার অফিসে এসো। খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আজ চিন্তিত হয়ে বলল। কি হয়েছে? এসে শুনবে। আর হ্যাঁ, একটা মেয়ের ব্যাপারে আমি তোমার সাথে কথা বলতে চাই। আজের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। মেয়ে? তাহলে কি আব্বু নৌরিনের কথা জানতে পেরেছেন? আমি আসছি, আব্বু, দ্রুত বলে আজ গাড়ির দিকে এগিয়ে গেল। কিছু একটা ঘটতে চলেছে, সে এটা অনুভব করতে পারছে। আজ ঢাকা মেডিকেলের করিডোর দিয়ে হেঁটে চলল। পাশেই তার দুজন দেহরক্ষী, যারা তার নিরাপত্তা নিশ্চিত করছিল। করিডোরের শেষ প্রান্তে এসে ঢাকা মেডিকেলের হেড তাকে দেখতে পেলেন এবং সম্মান জানিয়ে দ্রুত এগিয়ে এলেন। আমরা অত্যন্ত খুশি, মন্ত্রী আজ সাহেব, আপনার মতো একজন বড় মাপের মানুষ আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এটি আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়। আজ হালকা হাসি দিয়ে মাথা নেড়ে বলল, ধন্যবাদ। আমি সবসময় এমন উদ্যোগে অংশ নিতে পছন্দ করি, বিশেষ করে যেখানে মানুষের কল্যাণে কাজ করা হয়। হেড তার আশীর্বাদপূর্ণ দৃষ্টিতে আজের দিকে তাকিয়ে বললেন, আপনার উপস্থিতি আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে, মন্ত্রী সাহেব। আমরা সত্যিই কৃতজ্ঞ। আজ কিছু না বলে একটু থেমে গেল, তার মনোযোগ পুরোপুরি অন্যদিকে ছিল। তার মনে ঘুরছিল শুধুমাত্র একটাই প্রশ্ন, নৌরিন কি সহজে আমায় মানবে? হঠাৎ কিছু ছেলে ও মেয়ে এসে চারপাশে ঘিরে দাঁড়ালো এবং বলল, স্যার, আপনি তো খুব বড় মন্ত্রী। আমাদের সঙ্গে ছবি তুলবেন। আজ একটু গভীর দৃষ্টিতে নিজের দেহরক্ষীদের দিকে একবার তাকাল। দেহরক্ষীরা একটু অস্বস্তি প্রকাশ করল, তারা বুঝতে পারল আজ এই মুহূর্তে ছবি তুলতে চায় না। একজন দেহরক্ষী কঠিন স্বরে বলল, আপনারা সরুন সামনে থেকে। স্যারের এখন সময় নেই ছবি তোলার। ছেলেও মেয়েরা সরে দাঁড়াল না, উল্টো দেহরক্ষীর সাথে তর্কে জড়াল। আজ দীর্ঘ শ্বাস ফেলে বলল, আপনারা এবার থামুন। আমার হাতে সময় খুব কম, তাই দ্রুত ছবি তুলুন। ছেলেরা ও মেয়েরা আনন্দিত হয়ে ছবি তোলার জন্য প্রস্তুত হল। আজ সোজা হয়ে দাঁড়িয়ে পোজ দিল। ক্যামেরার ফ্ল্যাশের ঝলকরা একের পর এক চোখে পড়ছিল, কিন্তু আজের মন কোথাও হারিয়েছিল। তার চোখে ছিল কোনো এক রহস্য, একটু উদ্বেগ। দেহরক্ষীরা পাশে দাঁড়িয়েছিল, খেয়াল রাখছিল যেন কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে। ছবি তোলার পর তারা সকলেই ধন্যবাদ জানিয়ে চলে গেল। আজ একটি দীর্ঘশ্বাস ফেলে পা বাড়াল, কিন্তু তার মনে ছিল একটাই প্রশ্ন, বাবা কি আবার নতুন কিছু করার প্ল্যান করছেন নাকি? আজ দৃপ্ত পায়ে গাড়ির সামনে এসে দাঁড়াল। তার চোখে এক ধরনের দৃঢ়তা, যেন ভেতরে অনেক চিন্তার ঝড় বইছে। তার স্যুটের হাতা একটু গুটিয়ে নিল, তারপর এক গভীর শ্বাস নিল। দেহরক্ষীরা মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা একজন দ্রুত হাত বাড়িয়ে গাড়ির দরজা খুলে দিল। অন্যজন চারপাশ সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগল, যেন কোনো অপ্রত্যাশিত কিছু না ঘটে। গাড়ির কালো কাচে তার প্রতিচ্ছবি ধরা পড়ল, এক স্বরাষ্ট্রমন্ত্রী, অথচ এই মুহূর্তে যেন এক সাধারণ মানুষ, যার মনে অজস্র প্রশ্নের ভার। এক পলক আকাশের দিকে তাকিয়ে আজ মাথা নিচু করল, তারপর কোনো কথা না বলেই ধীর পায়ে গাড়িতে উঠে বসল। দেহরক্ষীরা দ্রুত দরজা বন্ধ করল, গাড়ি স্টার্ট হল, আর মুহূর্তেই গাড়িটি ঢাকার ব্যস্ত রাস্তার ভিড়ে মিলিয়ে গেল। কিন্তু তার মাথায় তখনও একটাই প্রশ্ন ঘুরছিল, আজকের রাতটা শেষ হওয়ার আগেই তার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। কিছুক্ষণ পর আজ তার বাবা মাহতাব ইফতেখার চৌধুরীর অফিস রুমের দরজা খুলে ভিতরে ঢুকল। তখন তার বাবা সিগারেটের ধোঁয়া উড়িয়ে বললেন, তুমি এখনো আমাকে ঠিকমতো বোঝার চেষ্টা করনি। আজ আজ কপাল কুঁচকে বলল, কি বলছেন, আব্বু? আমি বলছি, তোমার জন্য একটা মেয়ে ঠিক করেছি। আগামী মাসে তোমার বিয়ে। আজ হঠাৎ উঠে দাঁড়াল। বিয়ে? কার সাথে? তোমার মামার মেয়ে, তানিশার সাথে। আজ হতভম্ব হয়ে তাকিয়ে থাকল। আপনার কি মনে নেই, আমি আগেও একবার বিয়ে করেছি? মাহতাব ইফতেখার ভ্রু উঁচু করলেন। ওটাই তো সমস্যা। আজ তুমি বিয়ের আসর থেকে চলে গিয়েছিলে।
মেয়েটা তোমার যোগ্য না তাই? তাহলে এত বছর পর আবার কেন পুরনো কথা মনে করছো? আর সেই মেয়েটা আজ কোথায় আছে কে জানে? আজের হাতের মুঠি শক্ত হয়ে গেল। আমি জানি সে কোথায় আছে। তার বাবা এবার চোখ সরু করে বললেন, তুমি কি এখনো ওকে ভুলতে পারোনি? আজ এক মুহূর্ত চুপ থেকে বলল, না আব্বু, আমি এখনো ওকে ভুলতে পারিনি। মাহতাব ইফতেখার টেবিলে হাত চাপড়ালেন। এসব ছেলেমানুষই রাখো, কারণ এবার তুমি আমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করবে। আজ এবার গম্ভীর কণ্ঠে বলল, আমি যদি না করি? তার বাবা হেসে বললেন, তাহলে তুমি জানো না আমি কি করতে পারি? আজ গভীর শ্বাস নিয়ে বলল, আমি জানি আব্বু, কিন্তু তাই বলে নিজের স্ত্রীকে অস্বীকার করতে পারি না। তার বাবা চোখ সরু করে তাকালেন। আমার সাথে খেলতে এসো না আজ, কারণ কোনো খেলায় আমি কখনো হারি না। আজ এবার চ্যালেঞ্জিং দৃষ্টিতে তাকিয়ে বলল, আমিও না আব্বু। আমি আর রুহি ক্যাম্পাসের বাইরে এসে একটা রিকশা নিলাম। মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করছে। আজ ইফতেখার চৌধুরী, এই মানুষটা আবার কেন আমার জীবনে ফিরে এল? রিকশায় বসেই চোখ বন্ধ করলাম। কিন্তু এক মুহূর্তেই মনে পড়ে গেল কয়েক মিনিট আগের সেই দৃশ্য। তুমি চাইলে আমায় ক্ষমা করো, না হয় ঘৃণা করো। আমি জোর করে চোখ খুলে ফেললাম। না, আমি এই ফাঁদে আর পড়ব না। সে আমাকে একবার অবহেলা করেছে, এখন আমি তাকে আর জীবনে জায়গা দেব না। তুই কি কিছু নিয়ে চিন্তিত? রুহির প্রশ্নের সম্বিত ফিরে পেলাম। কিছু না, একটু মাথা ব্যথা করছে। রুহি চিন্তিত চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। রিকশাটা ধীরে ধীরে আমাদের হোস্টেলের সামনে এসে থামল। আমি দ্রুত নেমে রিকশা থেকে নামলাম। কাল ক্লাসে দেখা হবে বলেই হোস্টেলের দিকে হাঁটা শুরু করলাম। সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালাম। তুমি কি কখনো বুঝবে এই প্রেমিক যুবকের হৃদয়ের গভীর রক্তক্ষরণের ব্যথা? আমি দ্রুত আয়নার সামনে থেকে সরে গিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। না, আমি এসব নিয়ে ভাবব না। এই মানুষটা আমার জীবনের অতীত, ভবিষ্যৎ নয়। সারারাত ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলেই আজের সেই দৃষ্টি, তার স্পর্শ, তার বলা কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। কষ্ট হচ্ছিল প্রচণ্ড। আমি কি সত্যিই আয়াজকে ভালোবাসি? এই প্রশ্নটা যেন আমার বুকের ভেতর গভীর ক্ষত তৈরি করেছে। সকাল হতে না হতেই রুহির ফোন এল। নৌরিন, তুই কি জানিস আজ ইফতেখার চৌধুরী কার সাথে বিয়ে করতে চলেছে? আমার বুক ধক করে উঠল। ধীরে ধীরে বললাম, কার সাথে? তার মামার মেয়ে তানিশার সাথে। আমি চুপ করে গেলাম। হৃদয়টা ধীরে ধীরে শক্ত হয়ে গেল। নৌরিন, তুই কিছু বলছিস না কেন? কি বলবো বল। মন্ত্রী মানুষ এত বছর অবিবাহিত ছিল, এখন না হয় বিয়ে করে জীবনটাকে সাজাক। রুহি হেসে বলল, তা ঠিক। তবে আমার না লোকটাকে বড্ড পছন্দ হয়েছে। মন চাই বিয়ে করি। আমি চোখ বন্ধ করে বললাম, করিস। এখন আমি ফোন রাখি। অন্যদিকে আজ ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়েছিল। ফোনের স্ক্রিনে নৌরিনের ছবি। তার দৃষ্টি গভীর, চিন্তায় ভারাক্রান্ত। পেছনে থেকে কণ্ঠ ভেসে এল, তুমি কি এখনো ওই মেয়েকে নিয়ে ভাবছ? আজ ধীরে ফিরে তাকালো। তানিশা, তার মামাতো বোন, যার সাথে তার বাবা বিয়ে দিতে চাইছেন। তুমি এখানে কি করছ? তানিশা হেসে বলল, বিয়ে যখন হচ্ছে একটু কথা বলা তো দরকার, তাই না? আজ কপাল কুঁচকে বলল, বিয়ে হবে সেটা কি নিশ্চিত? তানিশা এবার হাসি চাপিয়ে বলল, তোমার বাবা যা বলেন সেটাই তো হয়। আজ তুমি সেটা খুব ভালো করেই জানো। আজ মৃদু হেসে বলল, আমিও দেখব এবার কার কথা শেষ পর্যন্ত সত্যি হয়। তানিশার চোখ কুঁচকে গেল। তুমি কি ওকে খুঁজে বের করতে চাও? আজ সরাসরি বলল, ওকে আমি খুঁজে পেয়েছি। তানিশার হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। তাহলে তোমাকে তোমার বাবার সাথে যুদ্ধ করতে হবে আজ। তুমি তো জানো তিনি কতটা ক্ষমতাবান। আজ গম্ভীর কণ্ঠে বলল, তিনি যতই ক্ষমতাবান হন না কেন, এবার আমি হার মানব না।
তানিশা একদৃষ্টিতে তাকিয়ে থাকল। তারপর ধীরে বলল, তাহলে আমি অপেক্ষা করব আজ। দেখি তুমি জিততে পারো কিনা। সকাল 9:30। নৌরিন আয়নার সামনে দাঁড়িয়ে নিকাবটা ঠিক করে নিল। কালো বোরকার হাতা গুছিয়ে পরে নিল, চোখে ক্লান্তির ছাপ। উফ, ক্লাস নেওয়ার ব্যাপারটা একদম ভালো লাগে না। তবুও উদ্ভাসের সোহাগ ভাই এত জোর করলেন যে শেষমেশ রাজি হতে হল। একটা ক্লাস অন্তত নিতে হবে নৌরিন, দেখবে ভালো লাগবে। এই কথাটা মাথায় বাজতেই নৌরিন ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। সকাল 10টা, উদ্ভাস কোচিং। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চারপাশ থেকে হুট করে শিক্ষার্থীদের একটা দল তাকে ঘিরে ধরল। নিউ অ্যাডমিশন ব্যাচ। সবাই উত্তেজনায় ফিসফিস করছে, চোখে মুখে অদ্ভুত কৌতূহল। নৌরিন থমকে গিয়ে বলল, এ কি, তোমরা গেটের সামনে দাঁড়িয়ে আছো কেন? একজন মেয়ে লাজুক হেসে বলল, আপু, আপনার জন্য। নৌরিন অবাক হয়ে তাদের দিকে তাকাল। এতদিন শুধুমাত্র একজন শিক্ষার্থী ছিলাম, আজ আমি একজন শিক্ষিকা। সত্যিই কি এই দায়িত্ব সামলাতে পারব? গভীর শ্বাস নিয়ে বলল, আচ্ছা, তাহলে দ্রুত ক্লাসে গিয়ে বসো, আমি আসছি। ছাত্রীরা হাসি মুখে ক্লাসের দিকে ছুটে গেল। আর নৌরিন ভাবল, নতুন একটা অভিজ্ঞতা অপেক্ষা করছে। নৌরিন ধীর পায়ে ক্লাসের দিকে হাঁটতে থাকল। তার চলার ভঙ্গিতে আত্মবিশ্বাস, অথচ ভেতরে এক ধরনের একঘেয়েমি কাজ করছে। ক্লাসরুমের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই হঠাৎ একটা পরিবর্তন টের পেল। সব মেয়েরা একসঙ্গে উঠে দাঁড়িয়েছে। শৃঙ্খলাবদ্ধ, পরিপাটি পরিবেশ। নৌরিন চোখ বুলিয়ে নিল ক্লাসরুমের ভেতর। এখানে কোনো ছেলেই নেই, শুধু মেয়েরাই বসে আছে। তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল। বসো সবাই। মেয়েরা ধীরে ধীরে বসে পড়ল, অথচ শ্রদ্ধা আর কৌতূহল এখনো তাদের চোখে জ্বলজ্বল করছে। নৌরিন ব্যাগটা টেবিলে রাখল, চোখ বুলিয়ে ক্লাসের দিকে তাকিয়ে বলল, আজকে আমি তোমাদের পড়াব জিনতত্ত্ব ও বিবর্তন অধ্যায়টা। ক্লাসের মেয়েরা খাতার পাতা উল্টে নিতে শুরু করল। সবাই নোট নিতে প্রস্তুত। নৌরিন মার্কার তুলে নিয়ে বোর্ডে বড় করে লিখল জিনতত্ত্ব ও বিবর্তন, তারপর ঘুরে দাঁড়িয়ে বলল, এই অধ্যায় থেকে কম করে হলেও 6টা এমসিকিউ আসবে। তাই তোমাদের ভালোভাবে বুঝতে হবে, শুধু মুখস্থ করলে হবে না। একজন ছাত্রী হাত তুলল, আপু, এই অধ্যায়টা কি কঠিন? নৌরিন হেসে বলল, ঠিকমতো বুঝলে সহজ, না বুঝলে কঠিন। তবে আমি এমনভাবে পড়াব, ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। ক্লাসের মেয়েরা উজ্জ্বল চোখে তাকিয়ে থাকল, যেন শিখতে মুখিয়ে আছে। চলো তাহলে শুরু করা যাক। জিনতত্ত্ব, জেনেটিক্স, এমন এক বিজ্ঞান যা জীবদের গঠন, বৈশিষ্ট্য এবং বংশগতির রহস্য উন্মোচন করে। তোমরা কি জানো, আমাদের দেহের প্রতিটি বৈশিষ্ট্য, চুলের রং, চোখের আকৃতি, এমনকি কোনো রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা, সবকিছুই জিন দ্বারা নির্ধারিত হয়। সবাই নীরব হয়ে শুনছে, কেউ কেউ দ্রুত নোট নিচ্ছে। নৌরিন বোর্ডে ডিএনএ ও ক্রোমোসোম লিখল। আমাদের শরীরের প্রতিটি কোষে নিউক্লিয়াসের ভেতর ডিএনএ থাকে। ডিএনএ হল সেই গোপন কোড যা আমাদের গঠন ও বৈশিষ্ট্য নির্ধারণ করে। এই ডিএনএ ক্রোমোসোমের আকারে থাকে এবং প্রত্যেকটি মানুষ তার বাবা মায়ের থেকে এই ক্রোমোসোম পায়। নৌরিন বোর্ডে জিন কি লিখে ব্যাখ্যা করল। ডিএনএর নির্দিষ্ট অংশকে বলা হয় জিন। এই জিনই আমাদের দেহের প্রোটিন তৈরি নিয়ন্ত্রণ করে, যার ফলে আমাদের বৈশিষ্ট্য তৈরি হয়। উদাহরণ হিসেবে ধরো, তোমাদের কেউ কেউ লম্বা, কেউ কম লম্বা, এর কারণ তোমাদের জিন। ক্লাসের এক ছাত্রী বলল, আপু, তাহলে কি আমরা আমাদের বৈশিষ্ট্য বদলাতে পারি না? নৌরিন একটু হেসে বলল, বেশিরভাগ ক্ষেত্রে পারো না। তবে কিছু বৈশিষ্ট্য পরিবেশের প্রভাবে পরিবর্তন হতে পারে। যেমন, গায়ের রং রোদের কারণে গাঢ় হয়ে যেতে পারে, কিন্তু তোমার প্রকৃত গায়ের রং ঠিকই তোমার জিন দ্বারা নির্ধারিত। একজন ছাত্রী বলল, আপু, তাহলে কি মানুষ বানর ছিল? নৌরিন একটু হেসে বলল, না, মানুষ বানর থেকে আসেনি। এটি একটি ভুল ধারণা। বিজ্ঞান বলে মানুষ ও বানরের পূর্বপুরুষ একই ছিল, কিন্তু ধারণা ভুল। মানুষ বানর থেকে সৃষ্টি হয়নি,
বরং আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। অনেকেই বিবর্তন তত্ত্ব থেকে ভুল ধারণা নেয় যে মানুষ নাকি বানর থেকে এসেছে, কিন্তু এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। আল্লাহ আলা সরাসরি আদম আলাইহি ওয়াসালাম কে সৃষ্টি করেছেন এবং তার থেকেই মানবজাতির সূচনা হয়েছে। কুরআনে বহুবার এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলল, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতিতে। সূরা আত-তিন, আয়াত 4। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর তোমাদের আকৃতি গঠন করেছি। সূরা আল-আরাফ, আয়াত 11। বিজ্ঞানীরা যে বিবর্তন তত্ত্ব দেয় তা সম্পূর্ণ অনুমাননির্ভর এবং আল্লাহর বাণীর বিপরীতে যায়। মানুষ কখনোই বানর থেকে আসেনি, বরং আল্লাহ মানুষকে এক বিশেষ মর্যাদায় সৃষ্টি করেছেন। আল্লাহ বলল, আমি আদমের সন্তানদের সম্মানিত করেছি। সূরা বনী ইসরাইল, আয়াত 70। বিজ্ঞান বনাম ইসলাম। বিজ্ঞান এখনও পর্যন্ত এমন কোনো নিশ্চিত প্রমাণ দিতে পারেনি যা বলবে মানুষ বানর থেকে এসেছে। বিবর্তন তত্ত্ব কেবল ধারণা, নিশ্চিত সত্য নয়। পক্ষান্তরে ইসলাম স্পষ্টভাবে বলে যে মানুষকে আল্লাহ সরাসরি সৃষ্টি করেছেন। তাই একজন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস রাখা উচিত আল্লাহর সৃষ্টি তত্ত্বে, কারণ কুরআনের জ্ঞানই একমাত্র নির্ভুল ও চিরন্তন সত্য। সবাই মুগ্ধ হয়ে শুনছে, এমনভাবে যে ক্লাসের সময় কখন পার হয়ে গেছে কেউ বুঝতেই পারেনি। নৌরিন চারপাশে তাকিয়ে বলল, আজকের ক্লাস এখানেই শেষ। তবে তোমাদের জন্য একটা প্রশ্ন রাখছি, জীবজগতের বিবর্তনের সবচেয়ে বড় কারণ কি হতে পারে? ছাত্রীরা মুখ চাওয়াচাওয়ি করছে, কেউ কেউ উত্তর ভাবছে। নৌরিন হেসে বলল, আগামী ক্লাসে উত্তর নিয়ে আসবে। তারপর ব্যাগ গুছিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল, আর পেছনে রয়ে গেল মুগ্ধ ছাত্রীরা, যারা আজকের ক্লাস থেকে নতুন কিছু শিখেছে। নৌরিন বের হতেই কেউ পিছন থেকে ডাকল। নৌরিন থমকে দাঁড়াল। অপরিচিত কণ্ঠস্বর। ধীরে ধীরে পিছনে ফিরে তাকাল। সামনে দাঁড়িয়ে আছে ঢাকা মেডিকেলের সবচেয়ে বড় সার্জন ড. আহনাফ মির্জা। চোখে কালো ফ্রেমের চশমা, পরিপাটি গেটআপ, আত্মবিশ্বাসী দৃষ্টি, একজন সফল ও সম্মানিত ডাক্তার যার নাম শুনলেই মানুষের মনে শ্রদ্ধা জাগে। নৌরিন বিস্ময় নিয়ে তাকিয়ে বলল, আপনি এখানে? আহনাফ একটু হাসল, তার চোখে এক ধরনের দৃঢ়তা ফুটে উঠল। তোমার ক্লাস শেষ হল? নৌরিন কিছুটা অবাক হল। ঢাকা মেডিকেলের শীর্ষ সার্জন, এত ব্যস্ত মানুষ, তার খোঁজ রাখছে কেন? জি, ক্লাস শেষ। কিন্তু আপনি জানলেন কিভাবে আমি উদ্ভাসে ক্লাস নিতে আসব? আহনাফ তার পকেট থেকে ফোন বের করে কিছু দেখাল। উদ্ভাস কোচিংয়ের ওয়েবসাইটে আজকের লেকচার লিস্টে নৌরিনের নাম ছিল। তোমার লেকচার সম্পর্কে অনেক শুনেছি। ভাবলাম দেখা করে যাই। নৌরিন চুপ হয়ে গেল। তার মনে কৌতূহল জন্মাল, এত বড় একজন ডাক্তার কেন তাকে দেখতে এলেন। আহনাফ মৃদু হাসল, তারপর বলল, তুমি কি জানো, তুমি এমন কিছু করছো যা অনেকেই করতে চায়, কিন্তু সাহস পায় না। মানে? আহনাফ মনে মনে ভাবল, তুমি আমার মন কেড়ে নিয়েছ। ঢাকা মেডিকেলের প্রথম দিন ক্লাস নেওয়ার সময় তোমাকে আমার চাই। নিজেকে সামলিয়ে বলল, তুমি একজন নারী হয়ে শুধুমাত্র নিজের জন্য নয়, বরং অন্য মেয়েদের শিক্ষার জন্য কাজ করছো। এটা সহজ কিছু নয়। আমি চাই তুমি তোমার কাজ চালিয়ে যাও। নৌরিন কিছুটা অস্বস্তি ফিল করল, কারণ সে পরপুরুষের সাথে কথা বলা পছন্দ করে না। আমি আসছি, ডক্টর আহনাফ। আমার ক্লাস আছে বলেই একরকম ছুটে চলে গেল। আহনাফ এক পলক নৌরিনের যাওয়ার দিকে তাকিয়ে ধীরে ধীরে চলে গেল। নৌরিন ঢাকা মেডিকেলের গেট দিয়ে বেরিয়ে এলো। ক্লাস শেষ হয়েছে, মাথাটা একটু ভার লাগছে। মনে হচ্ছিল আজ আর কোথাও না গিয়ে সোজা হোস্টেলে ফিরে যাবে। হঠাৎ ফোনটা কেঁপে উঠল। অচেনা একটা নাম্বার। আসসালামু আলাইকুম। কেমন আছো, হৃদয়হরণী? গভীর, ভারী কণ্ঠস্বর। এক মুহূর্তের জন্য নৌরিনের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। শরীর ঠান্ডা হয়ে এল। এই কণ্ঠ। হাতের ফোন শব্দ করে ধরল সে। বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। কে কে বলছেন? ফোনের ওপাশ থেকে একটা চাপা হাসি ভেসে এলো। এত তাড়াতাড়ি ভুলে গেলে?
আমি তো ভেবেছিলাম তুমি আমার অপেক্ষায় ছিলে। নৌরিনের চোখে মুখে রক্ত আর নেই। চারপাশটা যেন কেমন ঝাপসা লাগছে। এই কণ্ঠ, এত বছর পর। আজ স্মরণশক্তি তো দেখছি এখনো ভালোই আছে, নৌরিন। আমি গেটের সামনে ওয়েট করছি, দ্রুত আসো, কথা আছে। নৌরিনের শ্বাস আটকে আসছিল। এই মানুষটা কেন আবার ফিরে এলো? কেন? আপনার সাথে আমার কোনো কথা নেই বলেই ফোন কেটে দিল সে। কিন্তু তার বুকের ধুকপুকুনি কমছে না। এই মানুষটা যদি আবার তার জীবনে আসে। নৌরিন জানে সে কোনোভাবেই তাকে আর জীবনে জায়গা দিতে চায় না। কিন্তু আজ কি এত সহজে তাকে ছেড়ে দেব? যদি সত্যিই ফিরে এসে থাকে, তাহলে সে আবার তার জীবন ওলটপালট করবেই। নৌরিনের ফোনে আবারও ভাইব্রেশন হল। মেসেজ এসেছে। গেটের সামনে অপেক্ষা করছি। দ্রুত আসো। হাতের তালু ঘামতে শুরু করল নৌরিনের। বুকের ভেতর ধুকপুক বাড়ছে। সে জানে আজ যদি কিছু ঠিক করে তাহলে সেটা করবেই। তার সামনে না গেলে হয়তো পুরো মেডিকেল ক্যাম্পাস সরগরম করে ফেলবে। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে গেটের দিকে এগোলো নৌরিন। গেটের বাইরে এসে চারপাশে তাকাতেই দেখতে পেল একজন দাঁড়িয়ে আছে। মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক, কালো শার্টের ওপর লম্বা কোট। সাধারণ কেউ দেখলে বোঝার উপায় নেই যে এই মানুষটাই দেশের ক্ষমতাশালী স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু নৌরিন ঠিকই চিনতে পারল। তার শরীরের রক্ত জমে গেল মুহূর্তেই। না, তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে আর এক মুহূর্ত দাঁড়াল না। দৌড়ে পালানোর জন্য পেছনে ফিরে ছুট দিল। কিন্তু ঠিক তখনই, নৌরিন, থামো। কোনো কিছু না শুনে দৌড়াচ্ছে নৌরিন। কিন্তু আজ কি এত সহজে ছেড়ে দেব? সে সোজা নৌরিনের পেছনে দৌড় দিল। রাস্তায় লোকজন হা করে তাকিয়ে দেখছে, কিন্তু আজের তাতে কিছু আসে যায় না। তার একমাত্র লক্ষ্য নৌরিনকে ধরে ফেলা। এই মেয়েটা আজ আর তার হাত থেকে পালাতে পারবে না। নৌরিন, প্লিজ স্টপ, গাইস। পিছন থেকে আজের গলা ভেসে এল, কিন্তু নৌরিন এক মুহূর্তের জন্যও থামল না। সে দৌড়াতে থাকল আরও জোরে, যেন এই মুহূর্তে থেমে যাওয়াটা তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর কিছু। না, থামা যাবে না, দৌড় দিতে হবে। কিন্তু হঠাৎ একটা শক্ত হাত পিছন থেকে তার কবজি চেপে ধরল। মুহূর্তের মধ্যেই সে অনুভব করল কেউ তাকে পেছনের দিকে টেনে নিচ্ছে। ছাড়ুন। প্রচণ্ড রেগে সে হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু আজের শক্ত হাতে সে যেন বন্দী হয়ে গেল। তার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছিল। আজের চোখে ভয়ানক কিছু ছিল, যেন সে যা চায় তা না পাওয়া পর্যন্ত থামবে না। তুমি কি ভাবছ আমাকে ফাঁকি দিয়ে পালাতে পারবে? আজের কণ্ঠ বরফের মতো ঠান্ডা, অথচ তাতে এমন আগুন লুকিয়ে আছে যা নৌরিনকে কাঁপিয়ে দিল। কাপুরুষ কোথাকার, ছাড়ুন আমাকে। আজ রেগে চড় মারার জন্য হাত উঠাল, কিন্তু মাঝপথে হাত থামিয়ে ফেলল। মারুন আমায়, হাত নামালেন কেন? আজ নৌরিনের দিকে ঝুঁকে বলল, তোমায় কতবার বলতে হবে যে আমার এসব তেরামি পছন্দ না? আর যদি একবার তেরামি কর তাহলে কিন্তু ফল ভালো হবে না। আমাকে আমার আসল রূপে আসতে বাধ্য করো না নৌরিন, তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না। তার কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা নৌরিনের সারা শরীর হিম করে দিল। আমি আপনার সাথে থাকতে চাই না। আমি মুক্তি চাই এই সম্পর্ক থেকে। আজের চোখ রক্তিম হয়ে উঠল। তোমার কাছে কি আমি শুনতে চেয়েছি যে তুমি থাকতে চাও কিনা? আমি তো তোমায় রাখতে চাই, এটাই আমাদের দুজনের জন্য যথেষ্ট হবে। শুনে রাখো নৌরিন, আমি তোমার স্বামী হয়। তাই তোমাকে আমার সাথেই সারা জীবন থাকতে হবে। সেটা তুমি চাইলেও আবার না চাইলেও। বিকজ ইউ আর অনলি মাইন, নৌরিন। অনলি মাইন। কারণ তুমি শুধু আমার, নৌরিন। শুধু আমার। আমি আপনাকে ঘৃণা করি। ঘৃণা। আজ হেসে উঠল, সেই ভয়ঙ্কর হাসি যেখানে দখলদারিত্ব, পাগলামি আর এক অসম্ভব গভীর আসক্তি লুকিয়ে। তাহলে দেখাও কিভাবে আমায় ঘৃণা করো। ঠিক তখনই সামনে থেকে নৌরিনের ক্লাসমেট রুনা এগিয়ে এল। এই, আপনি কে? নৌরিনকে কোথায় নিয়ে যাচ্ছেন? আজ এক পলকে তাকিয়ে রুনার দিকে চোখ সরু করল, তার কণ্ঠের গভীরতা হিমশীতল হয়ে গেল।
আমার বউকে আমি যেখানে খুশি সেখানে নিয়ে যাব। এতে আপনার কি? রুনা হতভম্ব হয়ে গেল। মানে? আজ এবার ভয়ঙ্কর গলায় বলল, স্টপ ইউর মাউথ। রুনা ভয়ে পেছিয়ে গেল, তার মুখ শুকিয়ে গেল এমন ভয়ঙ্কর কণ্ঠ শুনে। নৌরিন রাগে গজগজ করতে করতে বলল, ছাড়ুন বলছি। এই মুহূর্তে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই আজ তাকে কোল তুলে নিল। আপনি কি করছেন? নামান। তোমার যেখানে থাকা দরকার সেখানে নিয়ে যাচ্ছি। এই নামান বলছি, আমায় না হলে কিন্তু আমি আপনাকে খুন করে ফেলব। জান করো না খুন, আমি তোমার হাতেই খুন হতে চাই। শুধু একবার না, শতবার। তবে শর্ত হলো একটাই, সেটা হবে তোমার প্রেমের খুন। কথাগুলোর বলার সময় আজের ঠোঁট নৌরিনের কান স্পর্শ করল। সে হালকা কেঁপে উঠল। আজের গলাটা শক্ত করে চেপে ধরল। আজ ঠোঁট কামড়ে শুধু হাসল। নামান, আমায় নামান। গলা ফাটিয়ে চিৎকার করে বলল। আজ কোনো কথাই কানে তুলল না, একেবারে গাড়ির দরজা খুলে তাকে ভেতরে বসিয়ে দিল। নৌরিন সঙ্গে সঙ্গে দরজা খুলে দৌড় দেওয়ার চেষ্টা করল, কিন্তু আজ দ্রুত তার হাত ধরে এক ধাক্কায় আবার গাড়ির ভেতরে বসিয়ে দিল। এইবার আজ একপাশে হেলে গিয়ে দরজা লক করল। তার চোয়াল শক্ত, চোখে এক তীব্র আগুন। গলার শিরা ফুলে উঠেছে আজের। চোখ দুটো ভয়ানক লাল। একদম আমার সাথে তেরামি দেখাস না, নৌরিন। একদম জানে মেরে ফেলব। তোর লাশও কেউ খুঁজে পাবে না। তুই চিনিস না আমায়, তাই এরকম তেরামি দেখানোর সাহস করছিস। নৌরিন হতভম্ব হয়ে গেল। এই মানুষটা সত্যিই কি অনেক ভয়ঙ্কর। আপনি এমন করছেন কেন? কি ক্ষতি করেছি আমি আপনার? তুমি জান না তুমি আমার কি ক্ষতি করেছ। আমার হৃদয়ের সবথেকে মূল্যবান জিনিস, আমার মনটা কেড়ে নিয়েছ। আই লাভ ইউ, জান পাখি। আই লাভ ইউ ভেরি মাচ। ইউ আর মাই হার্ট থ্রোব। নৌরিনের শরীর কাঁপছিল রাগে। এই আপনি কি ভেবেছেন আপনার এই নাটকে আমি সব ভুলে যাব? ভুলে যেতে কে বলেছে? সবকিছু মনে রাখো। চাইলে ডায়েরিতেও লিখে রাখতে পার, যাতে ভবিষ্যতে কষ্ট করে তোমায় মনে রাখতে না হয়। নৌরিন চিৎকার করল, গাড়ির জানালা দিয়ে বেরিয়ে যেতে চাইল। আজ সে সবে পাওয়া দিল না। গাড়ির মিউজিক প্লেয়ারে গজল চালিয়ে দিল, অনেক জোরে। সারা গাড়ির ভেতর গজলের সুর ছড়িয়ে পড়ল, কিন্তু সে সুরের পেছনে এক ভয়ানক নীরবতা ছিল। প্রায় 10 মিনিট পর নৌরিন একটু শান্ত হল। তার বুক ধড়ফড় করছে। হাত পা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু মুখে জেদ জমাট বাঁধা। সে শক্ত গলায় বলে উঠল, আমি আপনার সাথে সংসার করতে চাই না। আপনি আমার জীবনটাকে জেলখানা বানিয়ে দিয়েছেন। তোমার সংসার করতে ইচ্ছে করে না তো কি? পালিয়ে যেতে ইচ্ছা করে? হ্যাঁ, আমি পালিয়ে যেতে চাই আপনার থেকে। এটা এখন আমার একমাত্র ইচ্ছা। তোমার ইচ্ছে অনিচ্ছের দিন শেষ, নৌরিন। এখন থেকে যা হবে তা সব আমার ইচ্ছায় হবে। নৌরিন এক ঝটকায় আজের দিকে তাকাল। আপনি আমাকে জোর করে ধরে রাখতে পারবেন না। কে বলেছে তোমায় আমি জোর করে রাখব? তুমি তো আমার বউ, তাই তোমাকে জোর করে রাখার প্রশ্নই আসে না। তোমায় আমি আমার প্রেমের জালে আটকে রাখব। কথা দিলাম, হৃদয়হরণী। বলেই নৌরিনকে টেনে কোলে বসাল। ছাড়ুন আমাকে। আমি আপনাকে আর সহ্য করতে পারছি না। নৌরিন ধাক্কা দিয়ে তার কোমর থেকে আজের হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু আজের শক্ত বাঁধন যেন পাথরের মতো। বারবার চেষ্টা করেও ব্যর্থ হল। সুইটহার্ট, এভাবে নিজের এনার্জি শেষ করছো কেন? এই এনার্জিগুলো জমিয়ে রাখো, বাসর রাতের জন্য কাজে লাগবে। বলেই ঘোর লাগা দৃষ্টিতে নৌরিনের ঠোঁটের দিকে তাকিয়ে রইল। নৌরিন দৃষ্টির অর্থ বুঝে ঢোক গিলল। এই এভাবে তাকিয়ে আছেন কেন? আজ বাঁকা হেসে নৌরিনের ঠোঁটের দিকে এগোতে লাগল। নৌরিন জোরে কেঁদে দিয়ে বলল, প্লিজ থামুন। আমি আর নিতে পারছি না এসব। আজ থেমে গিয়ে হো হো করে হেসে দিল। এতটুকু ট্রাইলার দেখাতেই তোমার সাহস ফুস হয়ে গেল। ভেরি বেড বউ। স্বরাষ্ট্রমন্ত্রীর বউ হয়ে এতটা ভীতু হলে তো চলবে না। নৌরিন দাঁত কটমট করে তাকিয়ে রইল। আজ নৌরিনের দিকে ঝুঁকে সিট বেল লাগিয়ে দিল। নৌরিনের মনে অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হল। সে চোখ বন্ধ করে আজের পারফিউমের ঘ্রাণ অনুভব করতে লাগল।
সিটবেল্ট লাগালো, শেষে আজ তা দেখে বাঁকা হাসল। নৌরিনের কানের কাছে ঠোঁট দুটো নিয়ে বলল, আমার শরীরের ঘ্রাণ অনুভব করছো নাকি সুইটহার্ট? তবে তুমি কি জানো তুমি আমার ছেলে আছো, আর চিরদিন আমারই থাকবে। কারণ ইউ আর অনলি মাইন, নাওরিন। অনলি মাইন। সরুন প্লিজ। আজ বাঁকা হেসে সরে গেল। তারপর এক হাত স্টিয়ারিংয়ে শক্ত করে ধরে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। আমার ডিভোর্স চাই মন্ত্রী সাহেব। আর সেটা এখনই। গাড়িটা হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে গেল। নৌরিন ধপ করে সিটের সঙ্গে ধাক্কা খেতে গেলে আজ নিজের হাত দিয়ে তার কোমর ধরে ফেলল। নৌরিনের শ্বাস বন্ধ হয়ে আসছে। আজ ধীরে ধীরে তার দিকে তাকাল, চোখে মুখে এক ধরনের ভয়ঙ্কর শীতলতা। ডিভোর্স লাগবে তোমার। মুক্তি চাও আমার থেকে, কিন্তু মুক্তি তুমি এ জীবনেও পাবে। চিরকাল তোমাকে আমার সাথেও থাকতে হবে। তাই নিজেকে রেডি কর আমার জন্য। আমিও দেখব আপনি আমায় কতদিন ধরে রাখতে পারেন। দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে আমার চাই নৌরিন। খুব করে চাই। তুমি যাই বলো না কেন, তুমি শুধু আমার। এটা মনে রেখ, নৌরিন। নৌরিনের চোখ ছলছল করে উঠল। এই মানুষটা কি সত্যিই তাকে ভালোবাসে, নাকি এটা শুধুই এক পাগলাটে অধিকারবোধ? আজ আবার গাড়ি স্টার্ট দিল। তার কপালের পাশের সিল্কি চুলগুলো বাতাসে উড়তে লাগল। গাড়িটি নিজের আপন মনে ছুটছে, সঙ্গে ছুটছে দুটো মানুষের মনের টানাপোড়েন। নৌরিন বুঝল, এই খেলায় জিততে হলে অনেক কিছু করতে হবে, আর আজ সে তো তাকে ছাড়তে নারাজ। প্রায় 1 ঘন্টা পর নৌরিনের চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল আজের উপর। কালো শার্টে তাকে যেন আরও বেশি রহস্যময় আর তীক্ষ্ণ দেখাচ্ছে। গভীর চোখ দুটোতে ভয়ঙ্কর এক দৃষ্টি, যেন একসাথে আগুন আর বরফ লুকিয়ে আছে। ফর্সা ত্বকের সঙ্গে কালো শার্টের কন্ট্রাস্ট একেবারে দৃষ্টিনন্দন। তার শক্ত চোয়াল, গভীর চোখের নিচে হালকা শেড, আর সেই অভেদ্য অভিব্যক্তি, যেন সে এই পৃথিবীতে জয় করতে এসেছে। আর ঠোঁট মসৃণ, নিখুঁত, হালকা গোলাপি, যেন নিজের মধ্যেই কোনো রহস্য লুকিয়ে রেখেছে। নৌরিন একমনে তাকিয়ে বলল, আমাকে এই শয়তানটার রূপে মুগ্ধ হলে চলবে না। যে করেই হোক সিলেটে পালিয়ে যেতে হবে। এই স্বামী নামক মানুষটাকে কখনো ক্ষমা করতে পারব না। নৌরিনের রেগে চিৎকার করে বলল, আমি আপনাকে কখনো ক্ষমা করব না আজ। কিন্তু আজ সে নিঃশব্দে বসেছিল, ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। চোখ দুটো অন্ধকারে ডুবে থাকা দুই অভেদ্য সমুদ্র, যেখানে অনুভূতির ঢেউ ওঠে না। আজ গাড়ি থামিয়ে এগিয়ে এসে চোখ বরাবর তাকাল। তুমি আমায় ক্ষমা করো বা না করো, নৌরিন, তাতে কিছু যায় আসে না। তুমি আমার ছেলে আছো, আর চিরকাল থাকবে। এবার কাজের কথা আসি। কেন আমি এতদিন দূরে ছিলাম? যখন বিয়ের আসরে তোমায় দেখলাম, তখন আমার খুব রাগ লাগছিল। আমি তোমার বড় বোনকে কখনো বিয়ে করতে চাইনি। ইনফ্যাক্ট আমার পরিবারের কেউ রাজি ছিল না। আমার বাবা প্রথম দিকে অনেকবার বিয়ে ভাঙতে চেয়েছিল, কিন্তু আমার দাদির জন্য পারেনি। কারণ তোমার বোনকে আমার দাদির খুব পছন্দ ছিল, বিশেষ করে তোমার বোনের পর্দাশীলতা দেখে। অনেকটা জোর করেই আমাকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হয়েছিল। এমনিতেই বিয়ে করার ইচ্ছা ছিল না, তার ওপর তোমাকে দেখে মাথা ঠিক ছিল না। তাই ওইভাবে রাগারাগি করে বিয়ের আসর থেকে চলে গিয়েছিলাম। এমনভাবে দিন কাটতে লাগল। তারপর আমি নিজের ভুল বুঝতে পারি। তখন আমাদের বিয়ের বয়স ছিল 3 মাস। কিন্তু বরিশালে গিয়ে তোমায় পেলাম না। সারা এলাকা খুঁজলাম, তারা কেউ বলতে পারেনি তুমি কোথায় গেছো। এখন বলো, নিজেদের বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলে কেন? স্যার, যদি আজ স্যার জানতে পারেন তার স্ত্রীকে আপনি নিজেই সরিয়েছেন তার জীবন থেকে, তাহলে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি কি বুঝতে পারছেন? আপনি তো জানেন আজ স্যার কতটা রাগী আর জেদি। সবকিছু তার সামনে যদি প্রকাশ হয়, তাহলে তিনি সবকিছু ধ্বংস করে দিবেন। আমার এসব ভাবতেই ভয় লাগছে স্যার। এক মুহূর্তের জন্য ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মাহতাব চৌধুরী ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তিনি সহকারীর দিকে তাকিয়ে থাকলেন কয়েক সেকেন্ড, তারপর সিগারেটের শেষ অংশটা অ্যাশট্রেতে চেপে নেভালেন। তারপর এক নিঃশ্বাসে বলে উঠলেন, জানবে না। কোনোভাবেই।
আমি আমার ছেলেকে এসব কিছু জানতে দিব না। দরকার হলে ওর স্ত্রীকে খুন করে ফেলব। তবুও আমার ছেলেকে আমার হাতের মুঠোয় চাই। তবুও স্যার, আপনি তো আজ স্যারকে চিনেন খুব ভালো করে। গত 4 বছরে বরিশালে গিয়ে প্রায় খুঁজত ম্যামকে। তা তো আমি জানি। তুমি মেয়েটার খোঁজ নাও। যদি খুঁজে পাও তাহলে খুন করে ফেল, যাতে আজের মন থেকে নৌরিন নামটা মুছে যায়। সরকারি একটু পেছনে সরে দাঁড়াল। তার কপাল ঘামে ভিজে গেল। মাহতাব চৌধুরী এবার ধীরে ধীরে ঘুরে তার দিকে তাকালেন এক ঠান্ডা দৃষ্টিতে। এই বিষয়ে আর কোনো কথা বলবে না, কারণ দেয়ালেরও কান আছে। তার কণ্ঠে এমন এক চরম দৃঢ়তা ছিল, যেন সত্যিটা দুনিয়ার আলো দেখার আগেই মাটির নিচে চাপা পড়ে যাবে। নৌরিন হাতে তালি দিয়ে বলল, কি সুন্দর রূপকথার গল্প বললেন, সত্যি নাইস। আমি আপনাকে ঘৃণা করি আজ। আর আপনার এইসব কোথাও আমি বিশ্বাস করি না। আমার ডিভোর্স চাই আজ। আজ রেগে নিজের চুল পিছনে চেপে ধরল। নৌরিন এবার ভয় পেয়ে গেল। গাড়ির কাচের কাছে জড়সড় হয়ে গিয়ে বসল। হঠাৎ আজ নৌরিনের মুখ চেপে ধরে বলল, কতবার বলেছি তোকে আমি ডিভোর্স দিব না? তাহলে বারবার একই কথা কেন বলিস বল? আমার লাগছে, ছাড়ুন। লাগার জন্যই ধরেছি। লাগুক, বেশি করে লাগুক। নৌরিন হেঁচকি তুলে কেঁদে দিল। আজ গাল ছেড়ে দিল। গাড়ির সিটের সাথে চোখ বন্ধ করে হেলান দিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। আজ আর কিছু না বলে প্রচণ্ড রাগের সাথে গাড়ি চালাতে শুরু করল। যেন তার মনের অশান্তি পথের প্রতিটি বাঁকে ছড়িয়ে পড়ছে। তার চোখে ছিল এক ধরনের তীব্রতা, যেন সারা পৃথিবী তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। আর সে সবকিছু ধ্বংস করতে প্রস্তুত। নৌরিন এক ঝলক তাকালো আজের দিকে। তার চোখের কোণে জল চিকচিক করছিল, কিন্তু সে শক্তভাবে নিজেকে সামলে নিল। গাড়ি এসে থামল হোস্টেলের সামনে। নৌরিন দরজা খুলতে যাবে, কিন্তু আজ হাত বাড়িয়ে দরজা লক করে দিল। নৌরিন রাগে গর্জে উঠল, এই কি করছেন? আজ ধীরে ধীরে তার দিকে ফিরল। তার চোখে এক অদ্ভুত অন্ধকার খেলা করছিল। গম্ভীর, ভয়ঙ্কর। একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও, নৌরিন। নৌরিন গভীর শ্বাস নিল। কিসের উত্তর? আমাকে কি সত্যিই অনেক বেশি ঘৃণা করো? আজের কণ্ঠে যেন হতাশা মিশে আছে। নৌরিন থতমত খেয়ে গেল। কি উত্তর দিবে সে? এই পুরুষটাকে সে প্রচণ্ড ভালোবাসে। কখনো এই পুরুষটার প্রতি ঘৃণা জন্মায়নি। ভালোবাসা ছাড়া। আমি সব কথার উত্তর দিতে বাধ্য নই। আজের চোয়াল শক্ত হয়ে গেল। সে এক ঝটকায় নৌরিনের হাত ধরে নিজের দিকে টেনে আনল। আজ বাঁকা হেসে বলল, এতবার নিষেধ করার পরও তেরামি করে কথা বলছো নৌরিন? তাহলে তো তোমাকে একটা শাস্তি দিতেই হয়, কি বলো বউ? বলেই নৌরিনের গাল দুটো দু হাত দিয়ে দরে কপালে কিস করল। আজ নিজের ঠোঁট দুটো নৌরিনের কপালে দরে রাখল। নৌরিন কেঁপে উঠল। আজের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। আজ এতে বিরক্ত হয়ে তাকাল। তারপর আজ ঠোঁট সরিয়ে নৌরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত অস্থির হচ্ছ কেন জান? তোমাকে এত অস্থির হতে দেখলে আমার মনটা বড্ড বেসামাল হয়ে আয় বউ। আপনি আপনি প্লিজ দূরে সরুন। দূরে সরে যাবার জন্য তো তোমায় বিয়ে করেনি। প্লিজ আমাকে বুঝার চেষ্টা করুন। আমার আপনাকে মানতে কিছুদিন সময় লাগবে। 4 বছর কি কম সময় ছিল? আপনার সঙ্গে আর এক মুহূর্তও থাকতে চাই না। আজ এবার এক ঝটকায় ওর হাত ছেড়ে দিল। তার চোখ দুটো ধুমায়িত আগুনের মতো জ্বলছে। সে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, ঠিক আছে, নেমে যাও। নৌরিন আজের চোখের দিকে তাকাল। দেখতে পেল আজ সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। বুঝাই যাচ্ছে আজ অতিরিক্ত রাগার কারণে এমন করছে। নৌরিন কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সে আর এক মুহূর্ত দেরি না করে পেছনে ফিরে হোস্টেলের দিকে হাঁটা দিল। আজ চোখ খুলে দেখল, তার হৃদয়ের এক টুকরো দূরে চলে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে সে নিজের রাগ সামলানোর চেষ্টা করল, কিন্তু তার বুকের ভেতর প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে। হঠাৎ নৌরিন দরজার সামনে গিয়ে একটু থামল। মনে হল সে একবার পিছন ফিরে তাকাবে, কিন্তু না।
সে আর ফিরে তাকাল না। আজের মুখ শক্ত হয়ে গেল। গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে সে এক ধাক্কায় গাড়ি স্টার্ট দিল। গাড়ির গতির সঙ্গে যেন তার রাগও বাড়তে লাগল। তুমি যেখানেই যাও কেন নৌরিন, তুমি শুধু আমারই থাকবে। আজ দাঁতে দাঁত চেপে বলে উঠল, চোখে ভয়ঙ্কর দৃঢ়তা। ঝড়ের বেগে গাড়ি অন্ধকারের দিকে ছুটে গেল। নৌরিন পিছন ফিরে চোখে পানি নিয়ে তাকিয়ে দেখল, আজ অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছে, ঠিক যেমন করে একদিন তার ভালোবাসা হারিয়ে গিয়েছিল। নৌরিন দরজা বন্ধ করেই বিছানায় মুখ গুজে কান্না শুরু করল। মনে হচ্ছিল বুকের ভেতর জমে থাকা সব কষ্ট চোখের পানিতে বেরিয়ে আসছে। কেন কেন এত কষ্ট দিচ্ছে আজ? কেন সে ফিরে এল, আবার তার জীবন এলোমেলো করতে? ঠিক তখনই দরজায় টোকা পড়ল। নৌরিন, দরজা খোল, আমি সীমা। নৌরিন তাড়াতাড়ি চোখের পানি মুছল, মুখে পানির ছিটা দিল। তারপর দরজা খুলতেই সীমা তার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, তোর চোখ এত লাল কেন? কাঁদছিলি? নৌরিন তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিল, না তো। সীমা সন্দেহ নিয়ে ওর দিকে তাকাল। মিথ্যা বলছিস। মুখ দেখে বোঝা যাচ্ছে তুই কিছু লুকাচ্ছিস। কি হয়েছে বল। নৌরিন শুকনো হাসি হাসল, কিছু না রে। তুই শুধু বেশি ভাবছিস। আমি বেশি ভাবছি, নাকি তুই কিছু গোপন করছিস? নৌরিন চুপ করে রইল। আজের সাথে আজকের মুহূর্তগুলো মনে পড়ল। ওর ভয়ঙ্কর চোখ, সেরাগী কণ্ঠ। না, সে এসব কিছু কারো সঙ্গে শেয়ার করতে পারবে না। সে কঠিন গলায় বলল, সীমা প্লিজ। আমি বলেছি না কিছু হয়নি। সীমা দীর্ঘশ্বাস ফেলল, বুঝতে পারল নৌরিন এখন কিছুই বলবে না। ঠিক আছে, কিন্তু মনে রাখিস, আমি তোর পাশে আছি, বলে সে ওর কাঁধে হাত রাখল। নৌরিন জোর করে হাসল, কিন্তু ভেতরে ভেতরে সে জানত এই যুদ্ধ তাকে একাই লড়তে হবে। রুমে বসে নৌরিন ও সীমা গল্প করল। সীমা তো আজের ব্যাপারে বেশি গল্প করছে। সীমা একগাল হাসি নিয়ে বলল, জানিস স্বরাষ্ট্রমন্ত্রী আজ দেখতে কি যে জোশ। পুরাই চকলেট বয়। মন চাই খেয়ে ফেলি। নৌরিন এক ঝটকায় সীমার দিকে তাকাল। রাগে তার শরীর কাঁপতে লাগল। তার সামনেই কিনা একটা পরনারী বলছে তার স্বামীকে খেয়ে ফেলবে। রাগে তার শরীর থেকে ঘাম ছুটে গেল, কিন্তু মুখে সে কোনো ভাবান্তর আনল না। ঠান্ডা গলায় বলল, মন্ত্রী সাহেব তোর জন্য পরপুরুষ, তাই তাকে নিয়ে ভাবাও গুনাহের কাজ। নিজের নজর হেফাজত কর নিজের স্বামীর জন্য। সীমা ভ্রু উঁচিয়ে বলল, ওমা, তুই এমন ভাব করছিস কেন? বল না, আয়াজকে দেখে তোরও একটু হলেও ভালো লাগেনি? নৌরিন গম্ভীর মুখে বলল, আমার কোনো আগ্রহ নেই ওই লোকের ব্যাপারে। সে মন্ত্রী হোক বা চকলেট বয়, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু তার নিজের কথায় যেন সে নিজেকেই বোঝানোর চেষ্টা করছিল। আজের ওই রাগী চোখ, গভীর কণ্ঠ, শক্ত হাতে মুখ চেপে ধরা, সব মনে পড়ে যাচ্ছিল। সীমা হেসে বলল, ঠিক আছে রে জান্তু, আমি আর কিছু বলবো না। তবে মন্ত্রী সাহেবকে নিয়ে কথা উঠলেই তোর মেজাজ কেন গরম হয়ে যায়, সেটা কিন্তু আমি ঠিকই ধরে ফেলেছি। নৌরিন আর কিছু বলল না, শুধু পানির গ্লাস হাতে নিয়ে ঠোঁটের কাছে নিল। কিন্তু হাত কাঁপছিল, আর তার নিজের মনে হচ্ছিল সত্যিই কি আজ তাকে এতটা প্রভাবিত করছে। সীমা কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল। নৌরিন একা হয়ে গেলেই যেন চারপাশের নীরবতা তাকে গ্রাস করতে চাইল। মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল আজের কথাগুলো, তার রাগ, তার স্পর্শ। হঠাৎ ফোনটা কাঁপতে শুরু করল। আজ ইফতেখার চৌধুরী। নৌরিনের গলা শুকিয়ে গেল। তার ইচ্ছে করছিল ফোনটা ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু তার হাত আপনা আপনি নিজেই রিসিভ বাটনে চাপ দিল। ওপাশ থেকে আজের গম্ভীর, ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এল, এতক্ষণ ধরে ফোন ধরছিলে না কেন? নৌরিন ঠোঁট চেপে বলল, কারণ আমি আপনার ফোন ধরতে চাইনি। এক সেকেন্ড নীরবতা। তারপর আজের ঠান্ডা, শীতল গলায় চাপা গর্জন ভেসে এল, তুমি কি জানো নৌরিন, আমি যেটা চাই সেটা না পাওয়া পর্যন্ত শান্ত হতে পারি না। নৌরিনের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আজ এবার একটু ফিসফিস করে বলল, আর আমি কি চাই জানো? তোমাকে, শুধুই তোমাকে। এবার বলো রাতে খেয়েছ?
নৌরিন ঠোঁট চেপে ধরে বলল, আপনার জানার দরকার নেই। আজের কণ্ঠে এবার একটা ধমকের সুর, আমি হিসেবে না, আমি জানতে চাইছি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে। নৌরিন ঠোঁট কামড়ে ধরে রাগ চেপে বলল, তাহলে রিপোর্ট নেন মন্ত্রী সাহেব, আমি আমার হোস্টেলে সুস্থ আছি, ভালো আছি, আর খুব শিগগিরই ডিভোর্স পেপারে সাইন করব। আজ এবার একটু ফিসফিস করল, কিন্তু সেই শব্দে এতটা তীব্রতা ছিল যেন বজ্রপাত। তোমার কসুর আমি মাফ করতে পারি, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কসুর মাফ করব না, নৌরিন। আর শোন, তোমার এই ডিভোর্স নামের বোকামির শাস্তি কি হতে পারে সেটা খুব দ্রুত বুঝতে পারবে জান পাখি। নৌরিন শক্ত গলায় বলল, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন মন্ত্রী সাহেব? তাহলে শুনে রাখুন, আমি আপনাকে ভয় পাই না। আজ হেসে উঠল, সেই হাসিতে যেন অন্ধকার নেমে এলো। ভয়? তুমি এখনো ভয় দেখানোটা দেখোনি নৌরিন, কিন্তু দেখবে, খুব শিগগিরই দেখবে। কিছুক্ষণ নীরবতা কাটল। এবার আজ গভীর শ্বাস নিয়ে বলল, ভালোবাসি বউ। নৌরিন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ঘৃণা করি আপনাকে মন্ত্রী মহাশয়। আজের চোখ মুহূর্তেই কঠিন হয়ে গেল। কণ্ঠে ভয়ঙ্কর শীতলতা নিয়ে বলল, ভালোবাসার উত্তর এটা? নৌরিন নির্ভীক গলায় বলল, হ্যাঁ, কারণ আপনার ভালোবাসা আমার জন্য অভিশাপ। আজ এবার ফোনটা এত জোরে চেপে ধরল যেন ভেঙে ফেলবে। গভীর গলায় বলল, তাহলে এই অভিশাপ নিয়েই সারা জীবন থাকতে হবে নৌরিন, কারণ আমি তোমাকে কখনো মুক্তি দেব না। নৌরিন একটু বিরক্ত হয়ে বলল, আমার ঘুম পেয়েছে, ঘুমাতে যাচ্ছি। আজ তার ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলল, ওকে, ঘুমাও। কিন্তু কিছুদিন পর তো আর এভাবে শান্তিতে ঘুমাতে পারবে না। নৌরিন কৌতূহলী হয়ে বলল, মানে? আজ ঠোঁট কামড়ে হাসতে হাসতে বলল, মানে হলো, আমি তোমাকে সারাক্ষণ চোখের সামনে রাখব, এবং আমি তোমাকে সারাত ঘুমাতে দিব না। যখন তোমাকে আমাদের বাড়িতে আনব, জানো সারা রাত তোমার সাথে কি করব? আর কিছু বলার আগেই নৌরিন তার রাগ ও লজ্জা চাপতে গিয়ে বলল, অসভ্য। নৌরিন রাগ আর লজ্জায় লাল হয়ে বলল, অসভ্য। আজ হো হো করে হাসল, যেন বিষয়টাকে আরও উপভোগ করছে। কতটা অসভ্য সেটা আমাদের বাড়িতে আসলেই বুঝবে পিচ্ছি। নৌরিন এতটুকু শোনার পর কল কেটে দিল, চোখে তীব্র রাগ আর অস্বস্তি নিয়ে। আজ মেসেজ করল, শান্তির ঘুম ঘুমিয়ে নেও, খুব স্মৃতি আমার প্রেমের সাগরে তোমায় ভাসিয়ে নিয়ে যাব। তবে ভাবার বিষয় তুমি সহ্য করতে পারবে কিনা। নৌরিন ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। চোখ বড় বড় হয়ে গেল আজের মেসেজ দেখে। মুখটা লাল হয়ে উঠল রাগে না লজ্জায়, সে নিজেও বুঝতে পারল না। এমন মেসেজ নৌরিন কখনোই আশা করা হয়নি। আজের এমন ভাষা তার গর্বিত গম্ভীর চরিত্রের সঙ্গে একদম মিলছে না। নিজেকে সামলে নিয়ে জোরে জোরে বলল, ধৃষ্টতা দেখো, উনি কি ভাবেন নিজেকে। তারপর কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে কপাল কুঁচকাল। মেসেজের রিপ্লাই দেব কি দেব না সেটা নিয়েও দ্বিধায় পড়ে গেল। শেষে ঠোঁট চেপে ধরল, মেসেজ টাইপ করল, স্বপ্ন দেখা বন্ধ করুন মন্ত্রী সাহেব। কিন্তু সেন্ড করার আগেই মনে হলো, না, এভাবে উত্তর দিল ও খুশি হবে। ব্যাকস্পেস চেপে মেসেজ মুছে দিল। অপরদিকে আজ ফোন হাতে নিয়ে হাসছিল। তার ঠিকই জানা ছিল নৌরিন মেসেজ দেখে চুপচাপ রেগে কাঁপছে। নিজের ফোনটা টেবিলে রেখে আজ বিড়বিড় করে বলল, অপেক্ষা করো বউ, এই ভালোবাসার ঝড় থেকে কিন্তু পালাতে পারবে না। আজ ধীর পায়ে এগিয়ে গিয়ে দেয়ালের সামনে দাঁড়াল। বিশাল ফ্রেমে বাঁধানো একটা ছবি, নৌরিনের 15 বছর বয়সের ছবি। মেয়েটার মুখে তখনও শিশুসুলভ সারল্য, চোখে গভীরতা, ঠোঁটে এক ধরনের চাপা লাজুক হাসি। যেন পৃথিবীর কোনো কিছুর খবর নেই, কোনো দুঃখ তাকে ছুঁতে পারেনি। এই ছবিটা আয়াজকে নৌরিনকে বড় বোন দিয়ে বলেছিল, আপনার একমাত্র শালিকা। আজ ছবিটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। আঙুল দিয়ে আলতো করে ছুঁয়ে বলল, তুমি জানো নৌরিন, আমি তোমায় প্রথমবার এভাবেই দেখেছিলাম। তখন বুঝিনি একদিন এই মেয়েটাই আমার জীবন হয়ে যাবে। সে গভীর শ্বাস নিল, চোখে এক ধরনের আবেগ খেলা করছিল। কত বদলে গেছো তুমি। আগে এত চুপচাপ থাকতে, এখন তর্ক করতে একটুও ছাড় দাও না।
আগে আমাকে দেখলেই ভয় মুখ ফিরিয়ে নিতে, দৌড়ে ছুটে পালাতে। আর এখন তো আমার নাম শুনলেই রাগে ফেটে পড়ো, কথা বললেই ঘৃণা ঝরে পড়ে তোমার কণ্ঠে। কিন্তু তাতে কিছু যায় আসে না, নৌরিন। কারণ তুমি আমার ছেলে, আছো আর থাকবে। নৌরিন জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, শুধু হালকা বাতাস জানালার পর্দা নাড়িয়ে দিচ্ছে। মাথার ভেতর একগাদা ভাবনা ঘুরপাক খাচ্ছিল, আজের কথা, তার রাগ, তার দম্ভ, তার অধিকারবোধ। আর সেই পুরনো অতীত যা সে ভুলে যেতে চেয়েছিল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বাবার নাম ভেসে উঠতে নৌরিনের বুকটা কেমন যেন ধপ করে উঠল। এত রাতে বাবা কল করছে কেন? কোনো সমস্যা হলো না তো? সে দ্রুত কল রিসিভ করল। আসসালামু আলাইকুম, আব্বু। ওপাশ থেকে বাবার ভারী কণ্ঠ শোনা গেল, ওয়ালাইকুমুস সালাম। কোথায় তুই? নৌরিন গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করল, হোস্টেলেই তো আছি। এত রাতে কল করলেন, কিছু হয়েছে? বাবার কণ্ঠে বিরক্তি, হতে আর কি বাকি? আজের সঙ্গে দেখা করেছিস? নৌরিন চমকে গেল। বাবা জানল কিভাবে? ককার কথা বলছেন। সে ভান করল, যেন কিছু জানে না। বাবা একদম কড়া গলায় বললেন, নাটক করিস না। আজ তোর হোস্টেলের সামনে এসে দাঁড়িয়েছিল। লোকজন দেখে ফেলেছে। আমি কি এসব সহ্য করব? নৌরিন হতভম্ব হয়ে গেল। আজ এখানে এসেছিল। সে তো কিছু জানে না। আমি জানতাম না, আব্বু। সত্যি বলছি, আমি জানতাম না। বাবা দীর্ঘশ্বাস ফেললেন, শুন, নৌরিন। আমি তোকে আগেই বলেছিলাম, আজের মতো মানুষের সঙ্গে তোর সম্পর্ক রাখা উচিত না। ওর মতো ক্ষমতাবান লোকেরা নিজেদের মতো করে সব ঠিক করে নেয়, আমাদের মতো সাধারণ মানুষের কোনো মূল্য নেই ওদের কাছে। নৌরিন চুপ করে রইল। আজ সত্যিই এমন? নাকি সে যা বলে তা সত্যি? বাবা আবার বললেন, তুই যদি আজের জীবন থেকে নিজেকে সরিয়ে নিতে পারিস, তাহলে আমাদের জন্য ভালো হবে। না হলে শেষ পর্যন্ত কষ্ট পেতে হবে তোকে, মা। নৌরিনের হাত কাঁপছিল। সে কি সত্যিই নিজেকে সরিয়ে নিতে পারবে? আজ কি তেমন সহজে তাকে যেতে দেব? কল কেটে গেল। নৌরিন ফোনটা শক্ত করে ধরে জানালার বাইরে তাকিয়ে থাকল। কোথাও যেন অজানা এক ঝড় অপেক্ষা করছে। নৌরিন এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে অনেকক্ষণ ভাবছিল। বাবার কথা, আজের আচরণ, তার নিজের ভবিষ্যৎ, সবকিছু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে গেল সে। ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই আজের সেই অপ্রত্যাশিত কথা মনে পড়ে গেল। খুব শিগগিরই আমার প্রেমের সাগরে তোমায় ভাসিয়ে নিয়ে যাব, তবে ভাববার বিষয়, তুমি সহ্য করতে পারবে তো? নৌরিন চোখ বন্ধ করেও যেন আজের সেই বাঁকা হাসিটা দেখতে পেল। রাগে, লজ্জায় আর অভিমানে সে পাশ ফিরল। নৌরিন ভাবল সে কেন এতটা অনুভব করছে আয়াজকে। ঘৃণা করার কথা ছিল, কিন্তু কেন তার বলা প্রতিটা কথা মনে ঝড় তোলে। এত দুশ্চিন্তার ভারে ক্লান্ত শরীর বেশিক্ষণ জেগে থাকতে পারল না। ধীরে ধীরে তার নিঃশ্বাস গভীর হয়ে এল, সে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে আজ নিজের ঘরে বসে নৌরিনের ছবি হাতে নিয়ে বসেছিল। এক দৃষ্টিতে তাকিয়েছিল সে ছবির দিকে, যেখানে নৌরিনের বয়স মাত্র 15। তুমি এখনো আগের মতোই রয়ে গেছ, নৌরিন, একদম আমার ছোট্ট পুতুলটার মতো। আজ তার ফোনের ছবির ওপর আলতো করে হাত বুলিয়ে দিল। তারপর ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করল। আজকের দিনের ঘটনাগুলো তার মাথায় ঘুরছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ক্লান্তি তাকে গ্রাস করল। নৌরিন আর আজ, দুজনেই আলাদা জায়গায়, আলাদা পরিস্থিতিতে, কিন্তু একে অপরের কথা ভেবে ঘুমিয়ে পড়ল। তবে তারা দুজন দুই জায়গায় থাকলেও মনে যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা ছিল তারা। আর সেই সুতো খুব শিগগিরই শক্তভাবে জড়িয়ে ধরবে নৌরিনকে, যে চাইলেও পালাতে পারবে না। ঢাকা মেডিকেল কলেজের সকালের দৃশ্য একটু ভিন্ন। সূর্য ওঠার সাথে সাথে পুরো ক্যাম্পাসে এক ধরনের প্রাণবন্ততা ছড়িয়ে পড়ে। মেডিকেল কলেজের বড় দরজার সামনে ছাত্রছাত্রী, ডাক্তার এবং নার্সদের ব্যস্ত চলাচল শুরু হয়। ক্লাসের সময় শুরু হতে না হতেই শিক্ষার্থীরা সাদা কোট পরিহিত অবস্থায় ক্যাম্পাসে প্রবেশ করতে থাকে। তাদের হাতে বই, ল্যাপটপ,
স্টেথোস্কোপ সহ তারা নিজেদের ক্লাস বা হাসপাতালের প্র্যাকটিক্যাল সেশন অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। প্রায় 2 ঘন্টা পর আহনাফ মির্জার ক্লাস শেষ হল। সব স্টুডেন্টস ক্লাস থেকে বের হওয়া শুরু করল। ঠিক তখনই আহনাফ মির্জা নৌরিনের সামনে পথ আগলে দাঁড়াল। কেমন আছো নৌরিন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমায় জিজ্ঞাসা করবে না আমি কেমন আছি? না মানে, আসলে ও বুঝতে পেরেছি লজ্জা পাচ্ছ। তারপর আহনাফ মির্জা পকেট থেকে একটা গোলাপ ফুল বের করে নৌরিনের দিকে এগিয়ে দিল। আজ ইফতেখার চৌধুরী ঢাকা মেডিকেলে একটা কাজে এসেছিল। ঠিক তখনই দেখতে পেল তার প্রিয়সীকে কেউ একজন ফুল বাড়িয়ে দিচ্ছে। রাগে তার চোয়াল শক্ত হয়ে গেল। মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর ও হিংস্র আজে সে পরিণত হল। এত সাহস এই আহনাফ মির্জা তার হৃদয়হরণীকে ফুল দিচ্ছে। হঠাৎ বাঁকা হাসল আর গার্ডদের কিছু একটা ইশারা করল। গার্ডরা ইশারা বুঝতে পারল। তারা দ্রুত কাঙ্ক্ষিত জিনিস আনতে ছুটে গেল। এই ফুলটা তোমার জন্য। আমায় বিয়ে করবে নৌরিন? নৌরিন কিছু বলতে যাবে, তার আগেই একটা ধারালো তীর ধনুক আহনাফের হাতে গেঁথে গেল আর তার হাত থেকে গোলাপ ফুলটা পড়ে গেল। তীর ধনুকটা এতটা দাঁড়ালো ছিল যে আহনাফ হাত থেকে অঝোর ধারায় রক্ত পড়া শুরু করল। তার সাদা পোশাকে রক্তের কিছু ফোঁটা এসে লাগল। এত রক্ত পড়তে দেখে নৌরিনের মাথাটা ঘুরতে লাগল। সে প্রচণ্ড ভয় কাঁপতে লাগল। আশেপাশের সবাই অবাক নয়নে তাকিয়ে আছে। আহনাফ ব্যথা সহ্য করতে না পেরে চিৎকার করল। নৌরিনের হঠাৎ চোখ যায় আজের দিকে, যে বুকে হাত গুজে বাঁকা হেসে তাকিয়ে আছে। তার চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে। যে কেউ এই চোখের দিকে তাকালে ভয় পাবে। নার্সরা দ্রুত আহনাফের দিকে এগিয়ে আসা ধরলেই গার্ডরা তাদের থামিয়ে দিল। নার্সরা ভয় পেয়ে পিছিয়ে গেল। আহনাফের শার্ট রক্তে ভিজে গেছে। হাত দিয়ে চেপে ধরেছে গভীর ক্ষতস্থানে, মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। তার চোখ কুঁচকে গেছে ব্যথায়। সে দৃষ্টি তুলতেই দেখতে পেল সামনে দাঁড়িয়ে আছে আজ ধীর পায়ে এগিয়ে এলো, তার চোখ জ্বলছে রাগে, প্রতিশোধে। গায়ের সাদা শার্টের উপর কালো ব্লেজারের বোতামগুলো ঢিলে হয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। সে একটু ঝুঁকে আহনাফের দিকে তাকিয়ে বলল, হাত থেকে ছুরিটা উঠান ডাক্তার আহনাফ। আপনার কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি। আহনাফ কাপা কণ্ঠে বলল, কি বলছেন স্যার? আমি কিভাবে ছুরিটা উঠাব? আমার হাতে অনেক ব্যথা করছে। আজ এবার গভীর কণ্ঠে ফিসফিস করল, যেন প্রতিটি শব্দ বিষ ছড়িয়ে দিল। কেন পারবেন না ছুরিটা উঠাতে? কিন্তু একটা কাজ তো খুব ভালো পারেন, অন্যের বউয়ের দিকে হাত বাড়াতে। এবার বুঝতে পারছেন তো অন্যের বউয়ের দিকে হাত বাড়ানোর শাস্তি কতটা ভয়াবহ হতে পারে। আহনাফের চোখ বিস্ফোরণের মতো বড় হয়ে গেল। শরীর আরও কেঁপে উঠল আতঙ্কে। আজ ধীরে ধীরে ছুরিটা তুলে নিল, রক্ত ঝরে পড়ল মেঝেতে। তার চোখে ছিল ভয়ঙ্কর তীব্রতা। আজ ঠোঁটের কোণে এক মৃদু হাসি ফুটিয়ে বলল, এটা তো কেবল শুরু আহনাফ। আপনি আমার কলিজার দিকে হাত বাড়িয়েছেন। আপনার শাস্তি আর ভয়াবহ হবে। জাস্ট ওয়েট করুন। এইদিকে ঢাকা মেডিকেলের করিডোরে যেন এক মুহূর্তে ঝড় বয়ে গেল। চারপাশ নিস্তব্ধ, বাতাসে একটা অদৃশ্য ভয় ছড়িয়ে আছে। সবাই থমথমে মুখে দাঁড়িয়ে আছে, কেউ সাহস করে কথা বলার সুযোগ পাচ্ছে না। আহনাফ হতবাক হয়ে দাঁড়িয়ে আছে, তার শরীরে হালকা কাঁপুনি। সে বুঝতেই পারছে না কি ঘটছে। মানে কি বলছেন স্যার? আপনার কোথাও ভুল হচ্ছে। আজ সামনে এগিয়ে এলো, তার চোখ রক্তিম হয়ে আছে। ঠোঁটের কোণে এক ভয়ঙ্কর হাসি। তার সেই হাসির শব্দে যেন পুরো ঢাকা মেডিকেলের সবাই আর একবার কেঁপে উঠল। আজ হাসতে হাসতে বলল, ভুল। ভুল জিনিসটা আমার ডিকশনারিতে নেই। এই স্বরাষ্ট্রমন্ত্রী আজ ইফতেখার চৌধুরী কখনো ভুল করে না। শেষের কথাটা সে এত জোরে চিৎকার করে বলল যে পুরো করিডোর মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই দম আটকে অপেক্ষা করতে লাগল, এরপর কি হতে যাচ্ছে। আহনাফ হতভম্ব। তার মনে একরাশ প্রশ্ন জমে উঠল, কিন্তু মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই আজ নৌরিনের দিকে এক কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল,
আপনি জানেন, দা আহনাফ মির্জা, আপনি কাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন? তারপর এক বাঁকা হাসি দিয়ে গার্ডদের দিকে ইশারা করল। মুহূর্তের মধ্যে একজন গার্ড একটা আইডি কার্ড নিয়ে এগিয়ে এলো। ধীর পায়ে আজ এগিয়ে এলো নৌরিনের দিকে। তার গভীর চোখ যেন নৌরিনের চোখের ভেতরে প্রবেশ করে সবকিছু বুঝে নিচ্ছে। নৌরিন ধুকধুক করা হৃদয় নিয়ে পেছনে সরতে চাইল, কিন্তু পারল না। হঠাৎ আজ এক ঝটকায় নৌরিনের কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিল। আশেপাশের সবাই বিস্ময়ে তাকিয়ে থাকল। তারপর সে ধীরে ধীরে আইডি কার্ডটা নৌরিনের গলায় পরিয়ে দিল। নৌরিন হতভম্ব। আজ চোখে তীক্ষ্ণ দৃষ্টি এনে বলল, এইবার আইডি কার্ডটা তোমার গলায় পারফেক্ট মানিয়েছে। আইডি কার্ডে শুধু তোমার নাম কেন থাকবে? আমার নামটাও না হয় জুড়ে যাক। তারপর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি এনে ফিসফিস করে বলল, যতই হোক, তুমি 3 বার কবুল বলে বিয়ে করেছ আমায়। তাই মিস অপস। সরি, মিসেস চৌধুরী। কেমন লাগলো আমার প্রথম উপহার? নৌরিনের মাথাটা ঘুরে উঠল। চারপাশের সবকিছু ঝাপসা দেখতে লাগল। আর আজ তার চোখে এক ধরনের বিজয়ের দ্যুতি। যেন সে যা চেয়েছে তা ঠিক সেভাবেই পেয়েছে। ঢাকা মেডিকেলের নার্স থেকে শুরু করে ডাক্তাররা অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ নড়ছে না, কেউ কথা বলছে না। সবাই শুধু এক পলকে তাকিয়ে আছে নৌরিনের গলায় ঝুলে থাকা সেই আইডি কার্ডের দিকে। গা ছমছম করা নীরবতার মধ্যে কার্ডের লেখাগুলো যেন আরও স্পষ্ট হয়ে ফুটে উঠল। স্বরাষ্ট্রমন্ত্রী আজ ইফতেখার চৌধুরীর বিবিজান। কেউ যেন বিশ্বাস করতে পারছে না। চারপাশের ডাক্তার নার্সদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। চোখে মুখে বিস্ময়ের ছাপ। এ মেয়েটা তো সাধারণ এক মেডিকেল স্টুডেন্ট ছিল, তাহলে সে কিভাবে দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির স্ত্রী হল? সীমা দাঁড়িয়ে আছে, স্থির দৃষ্টিতে তাকিয়ে নৌরিনের দিকে। তার ছোটবেলার ক্রাশ। সেই রহস্যময়, অসম্ভব আকর্ষণীয় আজ ইফতেখার। সে কিনা তার সবচেয়ে প্রিয় বান্ধবীর স্বামী। সীমার চোখে জল টলমল করে উঠল। এই ভালোবাসা, এই অধিকার, এই অসম্ভব শক্তিশালী দৃষ্টিভঙ্গি তো সে চিরকাল আজের মধ্যে দেখতে চেয়েছিল। অথচ আজ অন্য কাউকে তার বিবিজান বলে পরিচয় করিয়ে দিচ্ছে। সীমার গাল বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আর নৌরিন, সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, নিজের গলার সেই আইডি কার্ডের দিকে তাকিয়ে। আজের শক্ত হাতের বাঁধন এখনো তার কোমরের চারপাশে শক্ত রয়েছে। আজ এবার গভীর কণ্ঠে ফিসফিস করে বলল, এইবার তো সবাই বুঝল তুমি আমার কে। তার কণ্ঠে এক ধরনের ভরসা, এক ধরনের শক্তি, আবার একই সাথে এক ভয়ঙ্কর দাবি লুকিয়ে আছে। যেন সে নৌরিনকে চিরদিনের জন্য নিজের করে নিয়েছে, আর কেউ তার কাছ থেকে নৌরিনকে ছিনিয়ে নিতে পারবে না। নৌরিনের পুরো শরীর রাগে কাঁপছে, কিন্তু আজের ভয়ঙ্কর দৃষ্টির সামনে সে কিছু বলতে পারছে না। একদম কাছে আসবেন না। আপনি খুব খারাপ মন্ত্রী সাহেব। আজ নৌরিনের হাতটা শক্ত করে ধরল। হ্যাঁ, আমি খারাপ। আর জঘন্য খারাপ হতে চাই। সেটাও শুধু তোমার জন্য। শোন মেয়ে, আমি তোমাকে আমার কাছে রাখব, তোমার ইচ্ছার বিরুদ্ধে হলেও। আজের কণ্ঠে ছিল এক ভয়ানক প্রতিজ্ঞা, এক অদম্য দখলদারিত্ব। নৌরিন পেছাতে চেয়েছিল, কিন্তু আজ তাকে এক ঝটকায় কাছে টেনে নিল। ছাড়ুন আমাকে, প্লিজ। আমি আর নিতে পারছি না। নৌরিন চিৎকার করতে চেয়েছিল, কিন্তু আজের রাগী দৃষ্টি তাকে এক মুহূর্তে স্তব্ধ করে দিল। তার নিঃশ্বাস যেন গলায় আটকে গেল। আজের চোখের গভীরে এক তীব্র আগুন জ্বলছে, যে আগুন ভয়ঙ্কর, ধ্বংসাত্মক, কিন্তু তবুও অস্বীকার করা যায় না। চারপাশের গার্ডরা দ্রুত মানুষদের সরিয়ে দিচ্ছিল। কেউ কিছু বুঝতে পারছিল না, কিন্তু সবার মনে একই প্রশ্ন। আজ মন্ত্রী স্যারের মধ্যে এতটা রাগ কেন? আজ গেটের কাছে এসে থামল। তারপর ভয়ঙ্কর দৃষ্টিতে গার্ডদের দিকে তাকিয়ে বলল, আজ যা হয়েছে তা যেন মিডিয়ায় না যায়। আর যদি আমি এ খবর মিডিয়ায় পাই, তাহলে তোরা হয়তো এই পৃথিবীর আলো আর দেখবি না। গার্ডদের মুখ শুকিয়ে গেল। তাদের মন্ত্রী স্যারকে তারা সবসময় ঠান্ডা মাথার মানুষ হিসেবেই চিনত। কিন্তু আজকের এই রূপ, এ যেন এক রক্তপিপাসু রাজা, যে তার রাজত্বের প্রতিটি নিয়ম নিজের মতো করে লিখতে চায়। নৌরিন শিউরে উঠল।
এ কেমন মানুষ? এটা কেমন জীবন? এই পাষাণ, একগুঁয়ে, ভয়ঙ্কর মানুষটাই কি তার স্বামী? ভাবতেই তার গা গুলিয়ে উঠল। কিন্তু আজ তার হাত ছাড়ল না, বরং আরো শক্ত করে ধরে গাড়ির দিকে টেনে নিয়ে যেতে লাগল। চলবে ইনশাআল্লাহ,